আজকে আমরা ওজেনেসিস পড়বো। তো ওজেনেসিস যেহেতু পড়বো, ওজেনেসিস সম্পর্কে প্রথমে একটু কথা বলে না নিলেই নয়। এটা হচ্ছে একটা এমব্রায়োলজির টপিক, এবং এমব্রায়োলজি থেকে মোটামুটি আমরা একটু দূরে যেতে থাকি। হ্যাঁ, যদি না এমব্রায়োলজি আমাদের কাছে এতটা সহজ কেন যেন মনে হয় না। তবে আজকে যদি আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করেন, ক্লাসে আমি আপনাদের বেশিক্ষণ সময় নিব না, তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এই ওজেনেসিস টপিকটাকে আপনারা ইনশাল্লাহ চোখে দেখতে পাবেন। হ্যাঁ, তো আপনাদের কল্পনা করার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই, চোখে দেখতে পাবে। এমব্রায়োলজি আসলে এরকমই সহজ, ঠিক আছে? সো প্রথমেই দেখেন, আপনারা মেনশন করতে থাকেন, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি, যেহেতু লোকজন অনেকে জয়েন করে ফেলেছে। দেখেন, ওজেনেসিস, ঠিক আছে? ওজেনেসিসের প্রথমেই আমরা একটা সুন্দর মেয়েকে দেখতে পাচ্ছি। মেয়েকে যেহেতু দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বুঝতেছি আজকের টপিকটা মেয়ে রিলেটেড কিছু একটা। মেয়ে রিলেটেড কিছু একটা এখন হইতে পারে। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, মেয়েটাকে আসলে খুব হ্যাপি মনে হচ্ছে। কেন হ্যাপি? হয়তোবা এই মেয়ের সাথে আমাদের ডক্টর সিফাত ভাইয়ের বিয়ের কথা চলছে, এই কারণে হ্যাপি হতে পারে। আমার ঠিক জানা নাই, ভাই এটা বলতে পারবে। এখন কথা হচ্ছে মেয়েটা কেন হ্যাপি, তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা আজকে বলবো ওজেনেসিস। এখন ওজেনেসিস মানে কি, বা ওজেনেসিস কাদের ক্ষেত্রে ঘটে? ওজেনেসিস ঘটে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমি এখানে সুন্দর করে একটা মেয়ের ছবি এঁকে দিয়েছি। এবং মেয়েটা এই কারণে হ্যাপি, কারণ তার ওজেনেসিস হবে। ওজেনেসিস হইলে সে কি হবে? সে একজন পটেনশিয়াল মাদার হতে পারবে। পটেনশিয়াল মাদার মানে কি? পটেনশিয়াল মাদার মানে হচ্ছে সে ভবিষ্যতে মা হতে পারবে। এই যে একটা সম্ভাবনা, এই সম্ভাবনার মধ্যে সে যেতে পারবে। এখন যদি আমি বলি ওজেনেসিসের একটু, আমরা যদি একটু বুকিশ দিকে যাই, চলেন আমরা এক নজরে দেখে নিই ওজেনেসিস মানে আমরা কি বুঝি। ঠিক আছে, ওজেনেসিস যদি আমরা এক নজরে দেখতে যাই, ওজেনেসিস অ্যাট এ গ্লান্স, একদম বইয়ের ভাষার প্রথমে আমরা বলবো। সো ওজেনেসিস হচ্ছে কি? ওজেনেসিস হচ্ছে it is the process of formation of mature ovum from immature oogonia. It's called oogenesis. আমাদের একটা ম্যাচিউর ওভাম তৈরি করতে হবে। ম্যাচিউর ওভাম তৈরি করতে হবে কই থেকে? ইম্যাচিউর ওগোনিয়া থেকে। এখন কথা হচ্ছে কি প্রয়োজন? আপনারা যখন ভাইবার বোর্ডে যাবেন, তখন প্রথমে বলতে হবে যে, আপনাকে জিজ্ঞাসা করবে যে এই যে ওজেনেসিস বা স্পারমাটোজেনেসিস বা গ্যামেটোজেনেসিস, এই জিনিসগুলোর আসলে প্রয়োজনীয়তা কি? তো এই যে ওজেনেসিস বা স্পারমাটোজেনেসিস বা গ্যামেটোজেনেসিস এর প্রয়োজনীয়তা যদি আমি বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ভাইবার বোর্ডে আমরা হা করে দিয়ে থাকি। কেন হা করে তাকিয়ে থাকি? কারণ আমরা গতানুগতিক যে স্টেপস গুলো আছে, সেই স্টেপস গুলো মুখস্থ করে যাই, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা কি, সেটা কিন্তু ইমিডিয়েটলি বললে আমরা চুপ করে যাই। তো প্রথমে আমরা শুরু করবো এটা দিয়ে যে ওজেনেসিস এর প্রয়োজনীয়তা কি। ওজেনেসিস এর প্রথম এবং প্রধান প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের যে গ্যামেটটা আছে, গ্যামেটটাকে একটা ম্যাচিউর গ্যামেটে তৈরি করা। ম্যাচিউর মানে পরিপক্ক গ্যামেটে তৈরি করা। কেন পরিপক্ক গ্যামেটে তৈরি করা? যাতে পরবর্তীতে সে ফার্টিলাইজড হইতে পারে, ফার্টিলাইজড হয়ে পরবর্তী বংশধরকে একজন ধারক এবং বাহক হতে পারে। কেন এটা জরুরি? যদি এই জিনিসটা না হতো, তাহলে এই যে আপনি এখন ইয়াং এজে আছেন, কয়েকদিন পর আপনি বিবাহ করবেন, যেমন আমাদের সিফাত ভাই বর্তমান উপযুক্ত পাত্র, কয়েকদিন পর সে বিবাহ করবে। তো আমাদের যে ভাবি হবেন, সে ভাবি ওনার যদি ওজেনেসিস না হয়, বা যে ফিমেল আছে তাদের যদি ওজেনেসিস না হয়, তাদের যে গ্যামেটটা আছে সেটা যদি ম্যাচিউর না হয়, তাহলে এই যে একটা বংশের পরে আরেকটা বংশের যে ধারা, বা এই ধারাটা কিন্তু হবে না, চলতে পারবে না। সো দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্স অফ গ্যামেটোজেনেসিস, ওজেনেসিস অর স্পারমাটোজেনেসিস, ঠিক আছে? সো আমরা এক নজরে ইনফরমেশন গুলো দেখে নিব। এক নজরে ইনফরমেশন গুলো দেখার পরে আমরা আলটিমেটলি প্রসেসে যাব। এখন প্রথমে দেখেন আছে কি, when does oogenesis occur? কথা হচ্ছে কখন oogenesisটা হয়। oogenesisটা কি, যে আমি যখন ক্লাস নিতে বসছি এখন হচ্ছে, বা আপনি যখন ক্লাস করতে বসছেন তখন হচ্ছে, নাকি oogenesisটা আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন তখন হচ্ছে? এই কোন সময় হচ্ছে না। oogenesisটা হচ্ছে আসলে দুইটা পর্যায়ে, ঠিক আছে? oogenesisটা দুইটা পর্যায়ে আমাদের হয়ে থাকে। প্রথম পর্যায়ে যেটা, সেটা কখন হয়? সেটা হয় আমাদের বিফোর বার্থ। মানে হচ্ছে একজন ফিমেল বা একজন মেয়ে জন্মগ্রহণ করার পূর্বে তার oogenesis এর প্রসিডিউরটা সম্পূর্ণ শুরু হয়ে যায়, দুঃখিত, সম্পূর্ণ শুরু হয়ে যায়, ঠিক আছে? এবং সেই মেয়ে যখন পিউবার্টিতে যাচ্ছে, পিউবার্টি ফিমেলে কত 10, 11 আর 12 ইয়ার্স, যখন পিউবার্টিতে যাচ্ছে সে, তখন গিয়ে এই প্রসেসটা সম্পন্ন হয়। তাহলে দেখেন কত লেন্দি একটা প্রসেসের মাধ্যমে একজন ফিমেলের ডেভেলপমেন্ট শুরু হয়। এখন একজন ফিমেল লেন্দি প্রসেস শুরু হয়, তাহলে ফিমেলের একটা কথা বুঝতে আপনার সময় লাগবে না, এটা কি হইতে পারে? এটা তো কখনো হইতে পারে না, তাই না? দেবতারাও নারীদের মন বুঝতে পারেনি, সেখানে আমি আপনি কে বলেন? তো ব্যাপারটা হচ্ছে ওজেনেসিস তাহলে শুরু হচ্ছে কোথায়? আমাদের ইন্ট্রা ইউটেরিয়ান লাইফে, এবং এটা সম্পন্ন হচ্ছে ইন্ট্রা ইউটেরিয়ান লাইফের পরবর্তীতে, যখন আমরা পিউবার্টিতে, মানে মেয়েরা পিউবার্টিতে চলে যাচ্ছে, তখন আমাদের ওজেনেসিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন সাইট, হোয়াট ইজ দ্য সাইট অফ আওয়ার ওজেনেসিস? ওজেনেসিসটা কোথায় হচ্ছে? ওজেনেসিসটা কোথায়? ওজেনেসিস কি আমার হাতে হচ্ছে, নাকি আমার চোখে হচ্ছে, নাকি আমার পেনের ডগায় হচ্ছে? ওজেনেসিস হচ্ছে ফিমেলের যে ওভারি আছে, সেই ওভারির কর্টেক্সে। আমাদেরকে কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর করে মনে রাখতে হবে যে
ওভারির কর্টেক্সে আমাদের ওজেনেসিসটা হচ্ছে। এটা কিন্তু টিচাররা খুবই শুনতে চায়। এটা যদি আপনারা না বলতে পারেন তাহলে কিন্তু ভাইভাতে একদম ফেল হয়ে যাবে। ফাইন, এখন আসি আমাদের প্রসেস কি আছে। ওজেনেসিসের প্রসেস আছে দুইটা, একটা প্রসেস হচ্ছে ম্যাচুরেশন এবং সেকেন্ড প্রসেস হচ্ছে ডিভিশন। এবং ম্যাচুরেশন যে প্রসেসটা আছে, ম্যাচুরেশন প্রসেসটা আবার আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি। একটা ম্যাচুরেশনকে আমরা বলি হচ্ছে প্রি ন্যাটাল ম্যাচুরেশন, এবং আরেকটা যে ম্যাচুরেশন আছে সেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট ন্যাটাল ম্যাচুরেশন। এখন না, হোয়াট ইজ প্রি ন্যাটাল এন্ড হোয়াট ইজ পোস্ট ন্যাটাল? প্রি ন্যাটাল মানে কি, পোস্ট ন্যাটাল মানে দিয়ে দিলাম, কমেন্ট করে আমাকে বলুন প্রি ন্যাটাল মানে কি, পোস্ট ন্যাটাল মানে কি। ঠিক আছে, আমরা এখন নেক্সট এর দিকে যাই। সৌন্দর্য বর্ধনের জন্য আমি এখানে যদিও একটা ছবি দিয়ে রেখেছি, আপনারা ছবিটা দেখে একটু সৌন্দর্য মণ্ডিত হতে পারেন, কিন্তু এই ছবি দেখে আমি আসলে কিছুই পড়াবো না, এটা হচ্ছে আসল কথা। আমরা এখন চলে যাব নেক্সটে। সো আমরা চলে এসেছি নেক্সট জায়গাতে। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে আমাদের যে জার্ম লেয়ার গুলো তৈরি হয়, যেমন এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই যে জার্ম লেয়ার তৈরি হওয়ার সময় যে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচার থেকেই আমরা আমাদের যে ওজেনেসিস আছে সেটাকে স্টার্ট করব। এখন একটা কথা না বললেই নয়, যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ওজেনেসিসের স্টেপস গুলো বলেন, আপনারা একদম সুন্দর মতো বলে ফেলতে পারবেন। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, তারপরে প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, একদম শেষ পর্যন্ত স্পার্ম আসলো কি না আসলো একদম বলে ফেলতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে কোশ্চেন করি যে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, হাউ ডাজ দ্য স্টেপস অকার, তখন কিন্তু আপনি আটকে যাবেন। এবং এখানেই আমাদের কাজ করে, এখানেই আমাদের মেম্বারশিপের সফলতা। আমরা শুধুমাত্র কি কি এর অ্যান্সারটা সেখানে, কি এর অ্যান্সার তো বইটাই লেখা আছে। আমরা কেন এবং কিভাবে, ওয়াই অ্যান্ড হাউ, এই অ্যান্সারটাও আমরা আমাদের যে মেম্বারসটা আছে তাদের মধ্যে দিয়ে দিই। এবং oogenesis, what is oogenesis, এটা তো আপনি বই থেকেই জানতে পারতেছেন, বাট হাউ ডাজ oogenesis occurs, how does the steps occurs, এই জিনিসগুলো কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখানোর চেষ্টা করব। সো আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে, যেখানে কি ছিল, যেখানে আমাদের জার্ম লেয়ার গুলো তৈরি হচ্ছিল, জার্ম লেয়ার গুলো তৈরি হচ্ছিল এট দ্য থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। সো থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যখন আমরা ছিলাম, তখন আমাদের কি হয়, আমাদের যে প্রাইমর্ডিয়াল জার্ম সেল আছে, প্রাইমর্ডিয়াল জার্ম সেল মানে হচ্ছে the beginning of sex cell, the beginning of sex cell। আমি আবারও বলি, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল মানে হচ্ছে এই যে আমাদের জার্ম সেল তৈরি হবে, যেমন আমাদের ফিমেলের ক্ষেত্রে ওভাম তৈরি হবে এবং আমাদের মেইলের ক্ষেত্রে স্পারমাটোজোয়া তৈরি হবে। এই ওভাম এবং স্পারমাটোজোয়ার একদম আদি অবস্থা, সবচেয়ে প্রথম অবস্থাটার নাম হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। ঠিক আছে, সো আমরা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল যেটা আছে, সেই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল কি করে, primordial germ cell proliferate and migrate by mitosis towards the developing gonad of the female। ব্যাপারটা হচ্ছে দেখেন, প্রথমে আমাদের যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থাকে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে আমাদের এই জায়গাতে থাকে, এখান থেকে সে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে, এখানে যায় এখানে যায় এখানে যায়, এবং সে যখন সামনের দিকে আগাতে থাকে তখন তার কি ঘটনা ঘটে, তখন তার মাইটোসিস হতে থাকে, মাইটোসিস সেল ডিভিশন হতে থাকে। মাইটোসিস সেল ডিভিশনের কারণে একে এসে সংখ্যায় কিন্তু বাড়তে থাকে, সংখ্যায় বাড়তে থাকে মানে তার সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকছে। এবং একই সাথে সে কি হয়, আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে থাকি। ঠিক তেমন তাইলে আমাদের যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল আছে সে কেন থেমে থাকবে? ফিমেল এসে কি করে, সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে, সে একে তো বড় হচ্ছে এবং সে মাইগ্রেট হইতে থাকে, সামনের দিকে মাইগ্রেট হতে থাকে। কোথায় মাইগ্রেট হতে থাকে? সে আস্তে আস্তে ফিমেল ওভারির দিকে যেতে থাকে। কেন? ফিমেল ওভারিতে গিয়ে তার কি লাভ হবে সেখানে গিয়ে? ফিমেল ওভারিতে গিয়ে যে ব্যাপারটা হবে, ফিমেল ওভারিতে গিয়ে তার ওজেনেসিস ঘটাতে হবে, তাকে ম্যাচিউর হতে হবে, পরিপক্ক হতে হবে। ঠিক আছে, সো তার যাত্রা শুরু হয় কিভাবে? মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে। একে তো সে সেল সংখ্যায় বাড়ে এবং আস্তে আস্তে সে সামনের দিকে মাইগ্রেট করতে থাকে। দিস ইজ হাউ দ্য ফার্স্ট প্রসেস অফ ওজেনেসিস স্টার্টস। ফাইন, ভেরি গুড। এবার চলেন, এই যে সেলটা মাইগ্রেট করতে করতে এখানে চলে আসছে, এবং এখানে যেহেতু চলে আসছে আমরা মনে করি এটা হচ্ছে আমাদের ফিমেলের ডেভেলপিং গোনাড। ডেভেলপিং গোনাড, গোনাড মানে কি? গোনাড মানে হচ্ছে আমাদের গ্যামেট তৈরি করে যে অর্গানস গুলা, যে অর্গানস গুলো আমাদের গ্যামেট তৈরি করে। ফিমেলের সেই অর্গানের নাম কি? ওভারি। সো আমি মনে করি যে আমাদের যে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল আছে, সেই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল এখান থেকে মাইগ্রেট করে চলে আসছে এই জায়গাতে, ডেভেলপিং গোনাডে চলে আসছে। এবং এই ডেভেলপিং গোনাড অর্থাৎ ওভারির সিনারিওটা আমি যদি একটু আপনাদেরকে বড় করে দেখাতে চাই, আমি এখানে একটা মাইক্রোস্কোপ লাগিয়েছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগিয়ে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। দেখেন, আমি যখন মাইক্রোস্কোপ লাগিয়ে ফেললাম তখন আমাদের যে এই জিনিসটা ছিল প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল এরকমই আছে। এখন এখান থেকে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল কি করতেছে?
প্রাইমর্ডিয়াল জার্ম সেল করতেছে কি, প্রথমে সে মাইটোটিক ডিভিশন স্টার্ট করতেছে, এবং প্রাইমর্ডিয়াল জার্ম সেল, একটা প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোটিক ডিভিশন স্টার্ট করার মাধ্যমে সে কি করতেছে, অনেকগুলা সেল ফরমেশন করতেছে। এবং যখন প্রাইমর্ডিয়াল জার্ম সেল মাইটোটিক ডিভিশনের মাধ্যমে অনেকগুলা সেল ফরমেশন করতেছে, এই স্টেজটার নাম আমরা দেই হচ্ছে উগোনিয়াম। ঠিক আছে, উগোনিয়া বা উগোনিয়াম। দেখেন এখানে আমরা অলরেডি আপনাদেরকে 4টা সেল দেখিয়েছি। ঠিক আছে, এখানে আমরা আপনাদেরকে 4টা সেল দেখিয়েছি, এই 4টা উগোনিয়াম ফর্ম করতেছে। এটা আসলে কিন্তু 4টা না, আর অনেকগুলো, জাস্ট দেখিয়েছি আপনাদেরকে 4টা। সো প্রাইমর্ডিয়াল জার্ম সেল যখন মাইটোটিক ডিভিশনের মাধ্যমে এর নেক্সট স্টেজে যায়, অনেকগুলো সেল তৈরি করে, সেই সেলের নাম আমরা দিচ্ছি হচ্ছে উগোনিয়াম। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, উগোনিয়া পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবারে উগোনিয়া কি করে? উগোনিয়া কি বসে থাকবে? না, উগোনিয়া কি করে? উগোনিয়া তার সাইজকে ইনক্রিজ করা স্টার্ট করে। লাইক হ্যাঁ, আমি একটু হবো না, আমি কি সব সময় ছোট হয়ে থাকবো? তা তো না। সো উগোনিয়া কি করে? উগোনিয়া তার পরবর্তী স্টেজে একে তো নিজেরা সাইজ বড় করতে থাকে, এবং সে আবার মাইটোটিক ডিভিশনের মাধ্যমে যেতে শুরু করে, কিন্তু এই যে সে সাইজ বড় করে আবার মাইটোটিক ডিভিশনে যাচ্ছে, এখানে কি মাইটোটিক ডিভিশনের কারণে সংখ্যা বাড়ার কথা, কিন্তু সংখ্যা বাড়ে না। কেন সংখ্যা বাড়ে না? সংখ্যা না বাড়ার কারণ হচ্ছে, যখন উগোনিয়াম থেকে আবার মাইটোটিক ডিভিশনের মাধ্যমে সে নেক্সট স্টেজে যাবে, এই মধ্যবর্তী সময় কিছু সেল নিজে নিজে ডিজেনারেট হয়, মানে নষ্ট হয়ে যায়। সো যে সেলগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, ওই সেলগুলোকে আমরা বলি হচ্ছে ACRETIC, অ্যাক্রেটিক সেল। আপনারা ল্যাংম্যানের ল্যাংম্যানের ডান পেজের লাস্টের দিকে এই ওয়ার্ডটা পাবেন, অ্যাক্রেটিক। ঠিক আছে, এবং পরবর্তী কয়েকটা পেজে অ্যাক্রেটিক ওয়ার্ডটা আপনারা পেয়ে থাকবেন। অ্যাক্রেটিক মানে কি? অ্যাক্রেটিক মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, মানে ইন্টারনাল এনভায়রনমেন্টের চাপ সহ্য করতে না পেরে সে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সো যে কারণে দেখা যায় যতগুলো উগোনিয়া থেকে নেক্সট স্টেজে সেল বাড়ার কথা ছিল, ততগুলো না বেড়ে বরং সেল কমতে শুরু করে, কারণ মোস্ট অফ দ্য সেল এই স্টেজে অ্যাক্রেটিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে ফাইন, নষ্ট হইলে আমার কোনো ব্যাপার না। এবং যে সেলগুলা বেঁচে থাকে তার মধ্যে একটা সেল আমি যদি আপনাদেরকে দেখাই, যেখানে আমি দেখাচ্ছি যে সেলগুলা বেঁচে ছিল, সেই সেলের মধ্যে আমি এখানে একটা সেলকে দেখিয়েছি, এবং এই সেলের নাম তখন এই স্টেজে আমরা বলি হচ্ছে প্রাইমারি ওসাইট। আমরা কিন্তু দেখলাম কি, প্রাইমারি ওসাইট আমরা অলরেডি পেয়ে গেলাম। সো লেট মি রিপিট, এই পর্যন্ত আমরা আরেকটু রিপিট করি। প্রথমে প্রাইমোরিয়াল জার্ম সেল ছিল, প্রাইমোরিয়াল জার্ম সেল মাইটোটিক ডিভিশনের মাধ্যমে একটু বড় হইলো, বড় হয়ে সেল ডিভাইড হয়ে কয়েকটা সেল তৈরি হলো, এবং তার নাম দিলাম আমরা উগোনিয়াম। উগোনিয়াম যখন উগোনিয়ামের যে সেলগুলো ছিল সেগুলো অ্যাক্রেটিক হয়ে গেল, অর্থাৎ ডিজেনারেট হয়ে গেল। ডিজেনারেট হওয়ার পরে তারা কি করলো? তারা যে সেল রিমেইনিং সেল থাকলো, সেই রিমেইনিং সেলের নাম হচ্ছে প্রাইমারি ওসাইট। ওকে ফাইন, এইবার এই প্রাইমারি ওসাইট কি করবে? এই প্রাইমারি ওসাইটের চারিদিকে আমাদের যে ওভারি আছে, ওভারির ওয়াল থেকে কিছু সেল সিক্রেট হবে, এপিথেলিয়াল সেল, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। দেখেন এপিথেলিয়াল সেলগুলোকে আমি দেখিয়েছি, এই যে এইভাবে যে সেলগুলো আছে, এই সেলগুলো হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। সো যখন আমাদের প্রাইমারি ওসাইট প্লাস ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, প্রাইমারি ওসাইট প্লাস ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, এই দুইটা যখন একসাথে থাকতেছে, তখন আমরা তার নাম দিচ্ছি কি? তখন আমরা তার নাম দিচ্ছি প্রাইমর্ডিয়াল ফলিকল। এখানে আপনারা একটু পেঁচায় ফেলবেন, আমি আপনাকে বলি যে আমরা কিন্তু প্রথমে ছিলাম প্রাইমর্ডিয়াল জার্ম সেল। প্রাইমর্ডিয়াল জার্ম সেল এবং প্রাইমর্ডিয়াল ফলিকল তারা কিন্তু এক না। প্রাইমর্ডিয়াল জার্ম সেল ছিল দ্য ভেরি বিগিনিং অফ এনি গ্যামেট অর সেক্স সেল, এবং প্রাইমর্ডিয়াল ফলিকল কোনটা? প্রাইমর্ডিয়াল ফলিকল হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইটের চারিদিকে, এই হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইটের চারিদিকে যখন আমাদের ফ্ল্যাট এপিথেলিয়াল সেলগুলো চলে আসলো পরের স্টেজে, এই দুইটার যখন কম্বিনেশন হচ্ছে, তখন তার নাম আমরা বলতেছি প্রাইমর্ডিয়াল ফলিকল। ওকে ফাইন, এখন এই যে প্রাইমর্ডিয়াল ফলিকল হইলো, এই প্রাইমর্ডিয়াল ফলিকল কি করে? এই প্রাইমর্ডিয়াল ফলিকল চিন্তা করে আমি অনেক বেশি মাইটোসিস করে ফেলছি, আমার এখন আর মাইটোসিস দরকার না, আমি এখন মিওটিক ডিভিশনে যাব। তখন সে কি করে? তখন সে মিওটিক ডিভিশনে স্টার্ট করতে যায়, এবং সে সাইজে আরো বড় হইতে থাকে। সে যখন সাইজে আরো বড় হইতে থাকে মিওটিক ডিভিশনে যাওয়ার জন্য, মিওটিক ডিভিশন করার জন্য, তখন কি হয়? তখন ওভারি থেকে চলে আসে কে? ওভারি থেকে চলে আসে আমাদের বাংলার ভিলেন OMI। আমাদের বাংলার ভিলেন OMI কি? OMI হচ্ছে ওসাইট ম্যাচুরেশন ইনহিবিটর। ঠিক আছে, ওসাইট ম্যাচুরেশন
ইনহিবিটর, oocyte ম্যাচুরেশন ইনহিবিটর। এই জিনিসটা কি? এই জিনিসটা যেটা করে যে আমাদের যে এই যে প্রাইমর্ডিয়াল ফলিকল ছিল, আমাদের যে প্রাইমর্ডিয়াল ফলিকল ছিল, এই প্রাইমর্ডিয়াল ফলিকল যে পরবর্তীতে মিওটিকের কমপ্লিট করবে, মিওটিকটাকে কমপ্লিট করতে দেয় না। যখন এই প্রাইমর্ডিয়াল ফলিকল আমাদের মিওটিক 1 ডিভিশনের ডিপ্লটিন স্টেজে থাকে, তখন ওভারি থেকে আমাদের oocyte ম্যাচুরেশন ইনহিবিটর সিক্রেট হয়, এবং সিক্রেট হয়ে কি করে, এই দেখেন আমি এখানে গ্রিন কালারে তাকে জেলের মধ্যে বন্দি করে দিছি। এবং যখন গ্রিন কালারে সে জেলের মধ্যে বন্দি হয়ে গেছে, তখন তার মনটা ভীষণ খারাপ। তার মনটা যখন খুবই খারাপ, তখন তার হয়ে গেছে কি এরকম, তার মনটা খুব খারাপ। কারণ কি, সে মিওটিক ডিভিশন কনফার্ম করতে পারতেছে না। ঠিক আছে, মিওটিক ডিভিশন সে করতে পারতেছে না, সে নেক্সট স্টেজে যাইতে পারছে না। কারণ কি, কারণ oocyte ম্যাচুরেশন ইনহিবিটর তাকে এখানে আটকে ফেলে দিয়েছে। এই যে পর্যন্ত হইলো আমাদের, এই পর্যন্ত আমাদের যে টোটাল ঘটনাটা ঘটলো, এই পর্যন্ত আমাদের ঘটনাকে আমরা বলবো হচ্ছে প্রিন্যাটাল ম্যাচুরেশন। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে কোশ্চেন করেছিলাম প্রিন্যাটাল এবং পোস্টন্যাটাল লাইফ সম্পর্কে, আমি অ্যান্সারটা এখনো পাইনি, আমি আশা করছি আপনারা আমাকে অ্যান্সার দিবেন। সো প্রিন্যাটাল ম্যাচুরেশনের ঘটনা যদি আমি আপনাদেরকে আবার একটু রিপিট করি, তাইলে যদি আমরা রিপিট করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থাকে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে মাইটোটিক ডিভিশন হয়, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল প্রথমে মাইটোটিক ডিভিশন হয় এবং সে সামনের দিকে আগাতে থাকে, আগাতে সে কোথায় যায়, ডেভেলপিং গোনাড অর্থাৎ ওভারিতে যায়, ওভারিতে চলে গেছে। এটাকে আমি হাইলাইট করে দেখাচ্ছি। হাইলাইট করে যখন দেখাচ্ছি, তখন কি প্রাইমোর্ডিয়াল জার্ম সেল মাইটোটিক ডিভিশনের মাধ্যমে ফর্ম করতেছে কি উগোনিয়া। উগোনিয়াতে যে সেলগুলো হচ্ছে, উগোনিয়ার সেলগুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাচ্ছে, অনেকগুলো সেল ডিজেনারেট হয়ে যাচ্ছে। সেই সেলগুলোর নাম আমরা দিয়েছি অ্যাক্রেটিক, মানে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাক্রেটিক সেলগুলো থেকে যে সেলটা বেঁচে ফিরতেছে অর্থাৎ রেমন্যান্ট সেল এবং সাইজে বড় হচ্ছে, ওই সেলটাকে আমি বলতেছি প্রাইমারি oocyte। প্রাইমারি oocyte তখন কি করতেছে, সে নিজে আরো ম্যাচিউর হচ্ছে, সে আরো বড় হচ্ছে, কিসের জন্য, মিওটিক ডিভিশন করার জন্য। এবং তার চারপাশে কি হচ্ছে, ওভারি থেকে সিক্রেট হচ্ছে এপিথেলিয়াল সেল, যেগুলো হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল এবং প্রাইমারি oocyte, এই দুইটা মিলে আমার যেটা ফর্মেশন হচ্ছে এই স্টেজে, সেটার নাম আমরা দিচ্ছি হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। কিন্তু প্রাইমর্ডিয়াল ফলিকল মিওটিক ডিভিশন 1 স্টার্ট করলেও ফিনিশ করতে পারে না, ডিপ্লোটিন স্টেজে গিয়ে কি করে, সে আটকে যায়। কেন আটকে যায়? কারণ ওভারি থেকে OMI, oocyte ম্যাচুরেশন ইনহিবিটর সিক্রেট হয়। সো সেখানে সে অ্যারেস্টেড হয়ে গেল, সে জেলখানায় বন্দী হয়ে গেল। ঠিক আছে, জেলখানায় যখন সে বন্দী হয়ে গেল, এই পর্যন্ত আমাদের প্রিন্যাটাল লাইফের ব্যাপার স্যাপার শেষ। ওকে, প্রিন্যাটাল লাইফ কি? প্রিন্যাটাল লাইফ মানে হচ্ছে আমাদের জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ঠিক আছে, কনসেপশন থেকে স্টার্ট করে জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এটা হচ্ছে প্রিন্যাটাল লাইফ। সো প্রিন্যাটাল লাইফ পর্যন্ত আমাদের যে ম্যাচুরেশনের ব্যাপারটা ছিল, ঘটনা ছিল, সেটা এখানে শেষ। ঠিক আছে, আমি হামিম আপুকে দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা সবাই জানি হামিম আপুর সব লেখাপড়া শেষ। ঠিক আছে, সো আমরা প্রিন্যাটাল শেষ, এবারে যাবো আমরা পোস্টনাটাল। পোস্টনাটাল মানে কি? মানে হচ্ছে বেবি গার্ল জন্ম হয়ে গেছে। সো চলেন আমরা নেক্সটে যাই, পোস্টনাটাল লাইফে দেখা যাক কি হচ্ছে পোস্টনাটাল লাইফে। দেখেন, পোস্টনাটাল লাইফে আমাদের কি ছিল, পোস্টনাটাল লাইফে এই যে আমাদের মন খারাপ করেছিল, প্রাইমর্ডিয়াল ফলিকল মন খারাপ করেছিল। কেন প্রাইমর্ডিয়াল ফলিকল মন খারাপ করেছিল? কারণ তাকে OMI আটকে ফেলেছে, OMI তাকে ডিভিশন হতে দিচ্ছে না, OMI তাকে ডিভিশন হতে দিচ্ছে না, এই কারণে তার মন খারাপ ছিল। কিন্তু যখন সে পোস্টনাটাল লাইফে চলে আসলো, মানে তার জন্ম হয়ে গেছে এবং সে এখন কোথায় যাবে, সে এখন পিউবার্টিতে যাচ্ছে, অর্থাৎ বয়স 10 থেকে 13 বছর, মেয়েটার বয়স 10 থেকে 13 বছর হয়ে গেছে। তখন কি হবে? তখন তার মেনস্ট্রুয়েশন শুরু হবে, ওভুলেশন শুরু হবে, তাই না? এবং মেনস্ট্রুয়েশন, ওভুলেশন যখন শুরু হবে, তখন ফিমেলের একটা হরমোন সিক্রেট হয়। হরমোনের নাম কি? হরমোনের নাম হচ্ছে FSH, মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন তখন কি করবে, যখন মেয়েটা পিউবার্টিতে চলে গেল, ওইদিকে আমাদের প্রাইমর্ডিয়াল ফলিকল জেলখানায় বন্দি আছে। এখন এই জেলখানায় বন্দি থাকা অবস্থাতে মেয়েটা চলে গেল কোথায়? মেয়েটা চলে গেল পিউবার্টিতে। তখন তার বডি থেকে সিক্রেট হলো কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, কারণ তার এখন পিউবার্টি, ওভুলেশন, মেনস্ট্রুয়েশন হতে হবে। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন তখন কি করবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এসে এই যে চারপাশে যে ফলিকুলার সেল ছিল, ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ছিল, সেই সেলকে স্টিমুলাস দিবে, সেই সেলকে টোকা দিবে যে এই তুমি ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, আমি চলে আসছি, তোমার জানের জান, প্রাণের প্রাণ, প্রিয় সাথী। ঠিক আছে, সো এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যখন প্রাইমর্ডিয়াল ফলিকুলার ওই ফলিকুলার সেলগুলাকে স্টিমুলাস দিবে, যখন স্টিমুলাস দিবে, তখন সে যে জেলখানায় ছিল, জেলখানার সমস্ত দ্বার কপাট ভেঙে যাবে। জেলখানার দ্বার কপাট যখন ভেঙে যাবে, তখন সে আর আটকে নাই। সে যখন আটকে নাই, তখন সে কি, সে খুবই খুশি যে আমি আর আটকে নাই, ফলিকল স্টিমুলেটিং হরমোন এসে আমার জেলখানাটাকে ভেঙে দিছে, আমি এখন নেক্সট আগাইতে পারবো, নেক্সটে আমার যে ডিভিশন আছে সেটাকে করতে পারবো। তখন নেক্সট স্টেজে সে যাইতে থাকে এবং ডিপ্লটিন স্টেজে সে যে আটকে ছিল, ডিপ্লটিন স্টেজ থেকে সে
নেক্সট স্টেজ গুলো ফর্মেশন করতে থাকে, অর্থাৎ মিওটিক ওয়ান সেল ডিভিশন কমপ্লিট হওয়ার প্রসিডিউর চলতে থাকে। এর মাঝখানে কি কি ঘটনা ঘটে? এর মাঝখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট, এই যে এখানে আমাদের এটা হচ্ছে প্রাইমারি ওসাইট আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। ফ্ল্যাট এপিথেলিয়াল সেলের উপরে এই এখানে দেখেন ফিরোজা কালার আমি কিছু জিনিসপত্র দিয়ে রাখছি। এগুলা কি? এগুলো হচ্ছে গ্র্যানুলোসা সেল। অর্থাৎ আমাদের যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল থাকে সেই ফ্ল্যাট এপিথেলিয়াল সেলের উপর দিকে কিছু গ্র্যানুলোসা সেল অ্যাপিয়ার করতে থাকে, গ্র্যানুলোসা সেল অ্যাপিয়ার করতে থাকে। এবং এই গ্র্যানুলোসা সেল যখন পরবর্তীতে আরো যায় তখন গ্র্যানুলোসা সেলের পরিমাণ আরো বেশি হয়ে যায় এবং মেনশন ওয়ার্ডে নোট ওয়ার্ডে ঘটনা এখানে যেটা ঘটে, তখন আমাদের এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, কিন্তু এর পরের স্টেজে এপিথেলিয়াল সেল গুলা ফ্ল্যাট থেকে হয়ে যায় কলামনার। অর্থাৎ তারা ছিল হচ্ছে কিরকম? তারা ছিল এইরকম, কিন্তু এর পরের স্টেজে তারা হয়ে যায় এরকম, তারা কলামনার হয়ে যায় এবং তারা সংখ্যা ইনক্রিজ করতে থাকে। আমি আবার রিপিট করি, প্রাইমর্ডিয়াল ফলিকল ছিল পোস্টনাটাল লাইফে, যখন মেয়েটা পুইবার্টিতে গেল ফলিকল স্টিমুলেটিং হরমোন আসলো, ফলিকল স্টিমুলেটিং হরমোন এসে আমাদের যে ফলিকল ছিল, যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলগুলো ছিল, সেই সেলগুলোকে টোকা দিল, স্টিমুলেট করলো। সেলগুলোকে স্টিমুলেট করার কারণে সেলগুলো অ্যাক্টিভ হয়ে গেল, আমার যে কারা লৌহ কপাট ছিল সেটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার কারণে সেই সেলটা কি করলো? মিওটিকের যে বাকি ডিভিশন গুলো ছিল সেগুলোর দিকে প্রসিড করতে থাকলো। এবং ইতিমধ্যে চারিদিকে কি হলো? চারিদিকে ওভারি থেকে আমাদের গ্র্যানুলোসা সেল অ্যাপিয়ার করা শুরু করলো। এবং এর পরের স্টেজে, অর্থাৎ এই স্টেজে গিয়ে আমাদের যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল গুলো ছিল সেই ফ্ল্যাট এপিথেলিয়াল সেল ফ্ল্যাট থেকে কলামনার হয়ে গেল। এবং এই যে কলামনার এপিথেলিয়াল সেল মাঝখানে আছে হচ্ছে কে? আমাদের প্রাইমারি ওসাইট। এই টোটাল জিনিসটাকে আমি এই পর্যায়ে একসাথে বলি হচ্ছে প্রাইমারি ফলিকল। ঠিক আছে, এটার নাম হচ্ছে প্রাইমারি ফলিকল। এবং এই প্রাইমারি ফলিকলের চারদিকে তখন গ্র্যানুলোসা সেলগুলো আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে নেক্সটে গিয়ে আমরা দেখি। সো যখন আমার প্রাইমারি ফলিকল হয়ে গেল তখন ব্যাপারটা কি হচ্ছে? তখন আমাদের যে এই কিউবয়েডাল সেলগুলো ছিল, এই কিউবয়েডাল সেলগুলো একটা প্রোটিন রিলিজ করে, ভেতরের দিকে একটা প্রোটিন রিলিজ করে। ঠিক আছে, দেখেন আমি একটু এখানে এঁকে দেখাই। যে মনে করেন এই ছিল হচ্ছে আমার সেলগুলো, ঠিক আছে, এগুলো ছিল আমাদের হচ্ছে এপিথেলিয়াল সেলগুলো, ঠিক আছে। আর এই ছিল আমাদের কলামনার এপিথেলিয়াল সেল। এবং ভেতরে আছে কে? আমাদের ভেতরে আছে হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ওসাইট, প্রাইমারি ওসাইট। তখন যখন প্রাইমারি ফলিকল ফর্মেশন হয়ে গেল তখন কি হয়? তখন আমাদের যে কলামনার এপিথেলিয়াল সেলগুলো থাকে, কলামনার এপিথেলিয়াল সেলগুলো ভেতরের দিকে একটা প্রোটিন রিলিজ করতে থাকে। এবং আমাদের যে প্রাইমারি ওসাইট আছে সেই প্রাইমারি ওসাইট কি করে? সে বাইরের দিকে একটা প্রোটিন রিলিজ করতে থাকে। সো একজন ভেতরের দিকে প্রোটিন রিলিজ করতেছে আর একজন বাইরের দিকে প্রোটিন রিলিজ করতেছে। এর ফলে যেটা হয়, একটা প্রোটিনের কোট তৈরি হয়ে যায়, প্রোটিনের একটা লেয়ার তৈরি হয়ে যায়। দেখেন এইখানে আমি যে গ্রিন কালার দিয়ে একটা লেয়ার দেখিয়েছি, এই হচ্ছে সেই লেয়ার। এবং এই লেয়ারের নাম কি? এই লেয়ারের নাম হচ্ছে আপনাদের সেই পছন্দের টার্ম চলে আসছে, যেটার নাম হচ্ছে জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা। আমি আবার রিপিট করি, যখন আমাদের প্রাইমারি ফলিকল হয়ে গেল, প্রাইমারি ফলিকল হওয়ার পরে আমাদের যে কলামনার সেলগুলো ছিল, কলামনার সেলগুলা ভেতরের দিকে প্রোটিন রিলিজ করে, প্রোটিনের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এবং আমাদের যে প্রাইমারি ওসাইট আছে, প্রাইমারি ওসাইট বাইরের দিকে রিলিজ করে। সো যেটা দেখা যায়, প্রাইমারি ওসাইটের বাইরের দিকে একটা প্রোটিনের লেয়ার তৈরি হয়ে যায়। সেই লেয়ারের নাম কি? সেই লেয়ারের নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন লেয়ার, এবং যেটাকে আমরা ভালোবেসে ডাকি জোনা পেলুসিডা। আমাদের জোনা পেলুসিডা ফর্মেশন হয়ে গেল। এবং এই একই সময়ে আমাদের যে কলামনার এপিথেলিয়াল সেল ছিল, কলামনার এপিথেলিয়াল সেলের মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হয়, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এবং এই যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটা আছে, এই ক্যাভিটির নাম আমরা দেই হচ্ছে কি? অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম। এবং এই যে স্টেজটা, এই স্টেজটার নাম আমরা বলি হচ্ছে অ্যান্ট্রাল স্টেজ। কারণ কি? কারণ এখানে অ্যান্ট্রাম ফর্মেশন হচ্ছে, ফ্লুইড ফিল্ড একটা স্পেস ফর্মেশন হচ্ছে। তাহলে এই যে স্পেসটা আছে অ্যান্ট্রাম ফেজে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো। একটা ঘটনা কি ঘটলো? জোনা পেলুসিডা তৈরি হইলো। এবং আরেকটা ঘটনা ঘটলো হচ্ছে অ্যান্ট্রাম, অর্থাৎ ফ্লুইড ফিল্ড একটা স্পেস তৈরি হয়ে গেল। ঘটনা কি এখানে শেষ? না, এখানে আরো একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। সেই ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে ওই যে আমাদের গ্র্যানুলোসা সেল যেটা ছিল, আমাদের যে গ্র্যানুলোসা সেল ছিল, সেই গ্র্যানুলোসা সেল আরো মোটা একটা লেয়ার তৈরি করে ফেলে। এবং মোটা লেয়ার যখন তৈরি হয়ে গেল, সেই মোটা লেয়ারটার নাম আমরা কি বলি? সেই মোটা লেয়ারটার নাম আমরা বলি হচ্ছে
থিকা ফলিকুলাই। ঠিক আছে, এই যে মোটা লেয়ার, এই মোটা লেয়ারের নাম বলি হচ্ছে আমরা থিকা ফলিকুলাই। এবং এই যে এত শত ঘটনা ঘটতেছে, এত শত ঘটনা ঘটার পরে ফাইনালি আমার যে জিনিসটা দাঁড়াইলো, কি জিনিসটা দাঁড়াইছে হচ্ছে আমাদের এখানে আছে প্রাইমারি ওসাইট, বাইরে জোনা পেলোসিডা তৈরি হয়েছে, এখানে অ্যান্ট্রাম ফর্মেশন হয়েছে, এবং একদম বাইরে আমাদের থিকা ফলিকুলাই তৈরি হয়ে গেছে। এতগুলা ঘটনা সম্বলিত যে একটা জিনিস দাঁড়াইলো, সেই একটা জিনিসের নাম তখন আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ফলিকল। তাইলে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল আমাদের তৈরি হয়ে গেল। কিছু কিছু টেক্সট বুকে এরকম একটা কথা লেখা আছে যে যেহেতু প্রাইমারি ফলিকুলের পরবর্তী স্টেজে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়, একটা মরফোলজিক্যাল চেঞ্জ হয়, এই কারণে আমরা প্রাইমারি ফলিকুলের পরবর্তী স্টেজে যে জিনিসটা তৈরি হয় তাকে বলি আমরা সেকেন্ডারি ফলিকল। ঠিক আছে, এখন এই প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল যে তৈরি হইলে আমরা যে নাম রাখতেছি, এর মাঝখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায় একটা ডিভিশন। সেই ডিভিশনের নাম কি? সেই ডিভিশনের নাম হচ্ছে মিওটিক 1। মিওটিক 1 ডিভিশন, যেটা ডিপ্লোটিন স্টেজে থেমে গিয়েছিল, আমাদের প্রাইমারি ফলিকল থেকে পরবর্তী স্টেজে যাওয়ার মধ্যে সময়ে কি হয়ে যায়, মিওটিক 1 সেল ডিভিশনটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে আমরা কিন্তু একই সাথে দুইটা জিনিস পড়তেছি, একটা আমরা পোস্টনেটাল লাইফের ম্যাচুরেশন পড়তেছি এবং ডিভিশনও কিন্তু একটা পড়ে ফেললাম। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সেকেন্ডারি ফলিকল পেয়ে গেলাম। এখন এই সেকেন্ডারি ফলিকল যখন পরবর্তী স্টেজে যায়, অর্থাৎ এই সেকেন্ডারি ফলিকল যখন এই স্টেজে যায়, এই স্টেজে যাওয়ার পর সে কি হয়, সে আরো সাইজে বড় হয়। এই আরো যখন সাইজে বড় হয়, অর্থাৎ সে যখন আরো ম্যাচিউর হয়, তখন তার নাম আমরা রাখি হচ্ছে জিএফ। জিএফ তে গার্লফ্রেন্ডটা, জিএফ তে আমরা বলি হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। আমাদের কিন্তু তৈরি হয়ে গেল কি, গ্রাফিয়ান ফলিকল। সো গ্রাফিয়ান ফলিকল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, গ্রাফিয়ান ফলিকল যখন আমাদের তৈরি হয়ে গেল, তখন কি, তখন এই যে আমাদের সেলটা, এই সেল কিন্তু একদম তৈরি ওভুলেশনের জন্য। ওভুলেশনের জন্য কিন্তু আমাদের গ্রাফিয়ান ফলিকল একদমই তৈরি, যে আমি এখন স্টিমুলাস পাইলে ওভুলেশন শুরু করে দিব। এবং এইদিকে আমাদের মিওটিক 1 ডিভিশন কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু মিওটিক 2 বাকি আছে। মিওটিক 1 ডিভিশন শেষ করার সাথে সাথে সেকেন্ডারি ফলিকল যেটা আছে, সেকেন্ডারি ফলিকল কি করে, সে মিওটিক 2 ডিভিশন স্টার্ট করতে চায়। এবং মিওটিক 2 ডিভিশন স্টার্ট করতে চাইলেও কিছু করার নাই। কারণ কি, কারণ এই যে আমাদের গ্রাফিয়ান ফলিকল তৈরি ওভুলেশনের জন্য তৈরি, জাস্ট বিফোর দ্য 3 আওয়ার্স অফ ওভুলেশন, ওভুলেশনের 3 ঘন্টা আগে সে যে মিওটিক 2 ডিভিশন শুরু করবে, কি হয়, মিওটিক 2 ডিভিশনটাকে আবার জেলখানায় বন্দি করে ফেলে, যে না, এখন মিওটিক 2 ডিভিশন হইতে দেয়া যাবে না। কেন মিওটিক 2 ডিভিশন হইতে দেয়া যাবে না? কারণ তুমি মিওটিক 2 ডিভিশন যে ঘটাবা, মিওটিক 2 ডিভিশন ঘটায় তুমি আলটিমেটলি কি তৈরি করবা? তোমার কাছে তো কোনো ম্যাটেরিয়ালসই নাই। ঠিক আছে, কি ম্যাটেরিয়ালস নাই? ম্যাটেরিয়ালস নাই মানে তুমি একা একা তো মিওটিক 2 ঘটাইতে পারবা না। কারণ আমরা কি জানি, মিওটিক 2 ডিভিশন ইজ সেম লাইক টু মাইটোসিস ডিভিশন। তার জন্য আমার কি লাগবে, এখানে আছে ফিমেল, আমার একজন মেল গ্যামেট লাগবে, তাই না? সো যেটা হয়, ওভুলেশনের 3 ঘন্টা আগে মিওটিক 2 ডিভিশন হইতে পারে না। সো মিওটিক 2 ডিভিশন না হলে কি হবে, আমাদের স্টিমুলেটিং হরমোন এসে বসেছিল, সে বারবার স্টিমুলাস দিচ্ছে, ভাই আমি তো স্টিমুলাস দিচ্ছি, ওভুলেশন হও, ওভুলেশন হও, ওভুলেশন হও। তখন আমাদের গ্রাফিয়ান ফলিকল চিন্তা করবে যে আরে আমাকে এত বারবার স্টিমুলাস দিচ্ছে, এত রিকোয়েস্ট করতেছে, আমি আর ওভুলেশন না ঘটায় কি করবো? ঠিক আছে, মিওটিক 2 ডিভিশন হইলে হবে, না হইলে না হবে। তখন সে কি করে, পরবর্তী স্টেজে যখন যায়, পরবর্তী স্টেজে গিয়ে সে ওভুলেশন ঘটায় ফেলে। এই স্টেজটা অ্যাকচুয়ালি আমাদের ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন হয়ে গেল। ওভুলেশন মানে কি? ওভুলেশন মানে হচ্ছে ডিসচার্জ অফ ম্যাচিউর ওভাম। ঠিক আছে, এবং ম্যাচিউর ওভাম কোনটা ছিল আমাদের, এই যে প্রাইমারি ওসাইট, এই জিনিসটা সে কি করে দিল, পরবর্তী স্টেজে ওভুলেশন করে সে পাঠাই দিল। কার কাছে পাঠাই দিল? পাঠাই দিল ফ্যালোপিয়ান টিউবের কাছে। আচ্ছা, ফ্যালোপিয়ান টিউবের কাছে যখন সে ওভুলেশন করে পাঠাই দিল, তখনও কিছু জিনিসপত্র কিন্তু, মানে যে খোসা, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে আরো থেকে গেছে। এই যে খোলস বা খোসা থেকে গেছে, এই খোলস বা খোসার নাম তখন আমরা কি দেই? তখন এটার নাম আমরা বলি হচ্ছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম পরবর্তীতে কি করে? এই কর্পাস লুটিয়ামের পরবর্তীতে আমাদের হিউজ একটা হরমোনাল ব্যাপার স্যাপার আছে, ওইদিকে আমরা না গেলাম। আমরা যেখানে যাব, যে ওভাম রিলিজ হয়ে গেছে। ওভাম রিলিজ হওয়ার ফলে কি হয়েছে? ওভাম রিলিজ হওয়ার কারণে যে ফ্যালোপিয়ান টিউব আছে ওভারির ফ্যালোপিয়ান টিউব, সে ওভামটাকে রিসিভ করেছে। ওভারি ফ্যালোপিয়ান টিউব যখন সে ওভামটাকে রিসিভ করেছে,
তখন কি হচ্ছে দেখেন, এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভাম, এবং এই চারপাশে আমাদের কিছু সেল আমরা দেখতে পাচ্ছি, গোল গোল সেল। এই গোল গোল সেল জিনিসগুলা কি? এই গোল গোল সেল হচ্ছে ওই যে আমাদের জোনা পেলুসিডার যে একটা আবরণ ছিল, গ্লাইকোপ্রোটিনের আবরণ। গ্লাইকোপ্রোটিনের কিছু আবরণ তো এখানে তাকে কভার করে থাকে, আরো কিছু আবরণ কি হয়, স্ক্যাটার্ড হয়ে এরকম গোল গোল হয়ে যায়, এবং গোল গোল হওয়ার কারণে তাকে কিসের মতো দেখায়, ক্রাউনের মতো দেখায়, ক্রাউন, মুকুটের মতো, তাই না? তাকে যেহেতু ক্রাউনের মতো দেখায়, তো এই পর্যায়ে যখন আমাদের ওভুলেশন হয়ে গেল এবং ওভামটাকে আমাদের ফ্যালোপিয়ান টিউব ধরে ফেললো, ক্যাচ করে ফেললো, তখন এই পর্যায়ে আমি এই টোটাল জিনিসটার নাম দিব কি, এই টোটাল জিনিসটার নাম আমি দিব হচ্ছে করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটা যেহেতু কি তাকে দেখতে ক্রাউনের মতো, অ্যাজ লাইক আমাদের যে করোনা ভাইরাস, এখন প্যান্ডেমিক চলতেছে, করোনা ভাইরাসটা দেখতে কিসের মতো, তার স্পাইক মিলায় তাকে ক্রাউনের মতো দেখতে মনে হয়। সো এইখানেও যখন আমাদের এই যে ওভামটার চারপাশে সেলগুলা মিলায় যখন তাকে ক্রাউনের মতো মনে হচ্ছে, তখন আমরা কি বলবো, তখন এটার নাম আমরা দিলাম করোনা রেডিয়াটা। আচ্ছা, আমি এখানে মুসা ভাইয়াকে দেখতে পাচ্ছি, আপুকে মেনশন করেছে, সৃষ্টি আপুর ফেভারিট ক্লাস। আচ্ছা ঠিক আছে, সৃষ্টি আপুকে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। সো আমরা কোথায় পর্যন্ত চলে আসছি, করোনা রেডিয়াটা পর্যন্ত চলে আসছি। এইবার মনে করেন ব্যাপারটা হইলো কি, যে আমার তো উজেনেসিস মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে আসছি। করোনা রেডিয়াটা পর্যন্ত যখন চলে আসলাম, এখানে আমাদের দুইটা ঘটনা ঘটে। দুইটা ঘটনা কি? একটা ঘটনা হচ্ছে মনে করেন সে একজন ম্যারিড ওম্যান। ম্যারিড ওম্যান যদি হয় তাহলে কি হবে, ম্যারিড ওম্যান এবং যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, সব ম্যারিড ওম্যান তো সবসময় সেক্সুয়ালি অ্যাক্টিভ না, বাট এই সময় সে যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, এবং এই যে আমাদের কি এটা স্পার্ম মহাশয় যদি এখানে আসে, স্পার্ম মহাশয় যদি এই দিক থেকে এখানে সাতটায় চলে আসে, তখন কি হবে, as soon as এই স্পার্ম আমাদের করোনা রেডিয়াটাকে টাচ করতেছে, করোনা রেডিয়া মানে আমাদের যে ওভামটা আছে তাকে টাচ করতেছে, এই সামান্য একটা স্টিমুলাসে কি করবে, এই সামান্য একটা স্টিমুলাসে ওভাম এতটাই অ্যাক্টিভ হয়ে যাবে যে সে বলবে যে চলে আসছে আমার প্রাণের সাথী, চলে আসছে আমাদের প্রাণের সাথে, চলে আসছে আমার প্রাণের সাথী, আমি এখন দ্রুত মিওটিক ডিভিশন 2 যেটা ছিল সেটা কমপ্লিট করে ফেলবো। এবং সে খুবই ফাস্ট মিওটিক ডিভিশন 2 কমপ্লিট করে ফার্টিলাইজেশন করে জাইগোট তৈরি করে ফেলে। এটা ছিল আমাদের 1 নম্বর ফেজ, ঠিক আছে, ওজোনেসিসে। এখন কথা হচ্ছে যদি সে একজন আনম্যারিড ওম্যান হয় বা যদি সে সেক্সুয়ালি অ্যাক্টিভ না থাকে, তাইলে কি হবে? তাইলে যে ব্যাপারটা ঘটায় সেটা হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স, 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি কোনো স্পার্ম না আসে, যদি কোনো স্পার্মের হেড এসে তাকে টোকা না দেয়, তাহলে সে কি হবে, সে চিন্তা করবে আমার কেউ নাই, আমি আর কি করবো, আমি মরেই যাই। সে ডিজেনারেট হয়ে বের হয়ে চলে যাবে মিনস্ট্রুয়াল ব্লাডের সাথে। সো এই ছিল আমাদের ওজেনেসিস, হাউ ওজেনেসিস অকার্স, কিভাবে ওজেনেসিস হচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এই যে ওজেনেসিস হলো, ওজেনেসিস সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা আছে কিনা, তাহলে আমাকে আপনারা করতে পারেন, আমি আপনার কমেন্ট দেখতে পাচ্ছি। এন্ড এখানে সৃষ্টি আপুর কথা হয়েছিল, বললে ভুল হবে না আর কি, যে এই মেয়েটা যেভাবে হাসতেছে সৃষ্টি আপু ঠিক এভাবেই হাসে, সো এটাকে আমরা সৃষ্টি আপু বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্ট দেখি। আহ টুম্পা কিছু বলতে চাচ্ছে। শশী আপুর বিশ্বাস জিনিসটা উঠে গেছে, কেন উঠে গেছে আমি জানি না। আচ্ছা, সো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের ওজেনেসিসের বৃত্তান্ত। এখন আমাদের মেম্বারশিপে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে এভাবেই পড়ানো হয় এবং এভাবেই কিন্তু আপনাদেরকে হ্যান্ড নোট করে দেওয়া হয়। এই যে আজকের যে ক্লাসের প্রেজেন্টেশনটা, এটা টোটালি কিন্তু হাতে করা। ঠিক আছে, এটা টোটালি হাতে করা একটা প্রেজেন্টেশন। এন্ড আপনাদেরকে একটু খোলাসা করেই দেয় যে সামনে আমাদের একটা লাইট প্রোগ্রাম শুরু হচ্ছে, যেখানে আমাদের ইনশাল্লাহ এমব্রায়োলজি 10 দিনের একটা টার্গেট নিয়েছি আমরা। 10 দিনের একটা টার্গেট নিয়ে জেনারেল এমব্রায়োলজি শেষ করার একটা প্ল্যান করছি, এবং এভাবে ইনশাল্লাহ এমব্রায়োলজি আপনাদেরকে পড়ে বোঝানো হবে, পড়িয়ে দেয়া হবে, যেন আপনারা চোখে দেখতে পারেন কি কি ঘটনা কিভাবে হচ্ছে একদম ডিটেইলসে। ঠিক আছে, আর তাছাড়া আমাদের রেগুলার মেম্বারশিপ তো চলছেই, এন্ড আপনারা কি ইন্টারেস্টেড থাকলে জানাতে পারেন আমাদেরকে। আমাদের মেম্বারশিপ নেওয়ার লাস্ট ডেট, মানে আর্লি বার্ড অফারটা এখন শেষ হয়ে গিয়েছে, তবে এখনো মেম্বারশিপ আপনি নিতে পারবেন। ঠিক আছে, সো আর আমি ইনশাল্লাহ এই প্রেজেন্টেশনটা সহ গ্যামেটোজেনেসিসের যে টোটাল প্রেজেন্টেশনটা আছে, টোটাল হ্যান্ড নোট যেটা, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ কালকে দিয়ে দিব আমাদের মেইন গ্রুপে। সো আমাদের সাথে কানেক্টেড থাকেন,
আর এই ছিল আমাদের আজকে মেম্বারশিপের লাস্ট ডেমো ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এখনো কমেন্ট বক্সে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তবে যদি কোনো কোশ্চেন থাকে তবে আপনারা কমেন্ট করতে পারেন বা নক দিতে পারেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন।